চোর 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 ঢুকেছে আমার ঘরে। কে কোথায় আছো? জলদি এসো, চোর যে আমার সব নিয়ে পালিয়ে গেছে। টোনা মেয়েদের মতন একা কান্না জুড়ে দেয়। এদিকে টোনার চিৎকার আর কান্নার আওয়াজ শুনে সবাই সেখানে দৌড়ে আসে। আরে গাধা, অমন ভ্যাভ্যা করে কান্না কেন করছিস? আর তোর মতো একটা ছেলে পাখি ঘরে থাকতে চুরি কি করে হয় শুনি? আমি তো ঘুমিয়েছিলাম, তবে আমি চোরকে দেখেছি। ওকে ধরে খুব করে পিটুনি দিয়ে আমার সব জিনিস বের করে নিতে পারবো। তা বল দেখি, কে সেই হতচ্ছাড়া? আমি এক্ষুনি তার হাড়গোড়গুলো গুঁড়ো করে দেই। ওই তো কালু এসেছিল আমার ঘরে চুরি করতে। তোমরা সবাই ওকে শাস্তি দাও। কালুর এত বড় সাহস, ও কিনা চুরি করে? চলো তো সবাই কালুর কাছে চলো। এরপর সবাই মিলে কালুর বাড়িতে যায় আর কালুকে কোনো কিছু না বলে সবাই মিলে কালুকে গণে ঢেলাই দেয়। আরে আরে, তোমরা আমাকে এভাবে কেন মারছো? আমি কি অপরাধ করেছি বলো আমাকে? তুই টোনার বাড়িতে চুরি করেছিস, আর সেই অপরাধে আমরা সবাই তোকে গণধোলাই দিলাম। এবার তাড়াতাড়ি চুরি করা জিনিসগুলো বের করে দে, নয়তো তোকে টুকরো টুকরো করে নদীর জলে ভাসিয়ে দিব। তোমাদের সবার মাথা পাগল হয়ে গিয়েছে। আমি গতকাল থেকে অসুস্থ, বিছানা থেকে উঠে খাবারের খোঁজেও বের হতে পারছি না। আর তোমরা কিনা আমাকে চোর বলছো? তোমাদের যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে তোমরা আমার পুরো ঘর খুঁজে দেখো। এরপর সবাই পুরো ঘর তন্ন তন্ন করে খোঁজে, কিন্তু কোথাও কোনো কিছু খুঁজে পায় না। আমরা আজ কিছু খুঁজে পেলাম না। যদি কখনো কোনো প্রমাণ পাই তাহলে তোকে আমরা পুলিশে দিব, এই বলে দিলাম। এরপর সবাই সেখান থেকে চলে আসে। আর এদিকে ততক্ষণে রাত পেরিয়ে ভোর হয়ে আসে। চামিলি, তোর ঘাস খাওয়ার সময় হয়ে এসেছে, চল তোকে ঘাস খাইয়ে নিয়ে আসি। টোনা তার পোষা ছাগলকে নিয়ে খাবার খাওয়াতে চলে যায়। এদিকে রাজদরবারের রাজা তার মেয়েকে নিয়ে বড় দুশ্চিন্তায় পড়ে যান। আমার মেয়েটার যে পশু গাছপালাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আছে, আর সেই ক্ষমতার কারণে যে কোনো সময় আমার মেয়েটার জীবনে বিপদ নেমে আসতে পারে। না না, বাবা হয়ে এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। আমাকে আজকে কোনো যোগ্য রাজকুমারের সাথে আমার মেয়ের বিয়ে দিয়ে দিতে হবে। এই কে কোথায় আছো? এক্ষুনি আমার রাজকুমারীর জন্য স্বয়ংবর সভার আয়োজন করো। রাজার কথা মতো প্রহরীরা স্বয়ংবরের আয়োজন করে। সেখানে বিভিন্ন জঙ্গলের রাজকুমাররা এসে হাজির হয়। রাজকুমারী, দেখো তো তোমার কাছে কে বেশি যোগ্য মনে হয়, আমি তার সাথে তোমার বিয়ে দিয়ে দিব মা। যথাজ্ঞা বাবা। আচ্ছা, আপনারা কেউ কি দৈব শক্তির অধিকারী? দৈব শক্তি ছাড়া চলাচল করতে পারেন না এমন কেউ কি আছেন এখানে? আমি আছি রাজকুমারী, তুমি আমার কাছে এলে আমি তোমাকে সব শক্তি দিয়ে পরিপূর্ণ করে রাখবো। দুঃখিত, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আমি তাকেই বিয়ে করব যার প্রতি আমার মন দুর্বল হয়ে যাবে। রাজকুমারীর এমন কথা শুনে ঈগল বেজায় রেগে যায়। হা হা হা। রাজকুমারী, এখনো সময় আছে, আমার দেওয়া প্রস্তাবে রাজি হয়ে যাও, তবেই আমি সবাইকে ছেড়ে দিব। হা হা হা। আমি কখনোই তোর কথায় রাজি হব না। সাহস থাকে তো আমার সাথে লড়াই করে দেখা। ঈগল আর রাজকুমারী লড়াই শুরু করে দেয়। এভাবে বেশ কিছুক্ষণ তাদের মাঝে লড়াই চলে। আর শেষ অব্দি রাক্ষস ঈগল লড়াইয়ে জিততে না পেরে মুখ দিয়ে আগুনের গোলা বের করতে থাকে। রাজকুমারের প্রিয় গাছটাকে অবশেষে নিতে পেলাম না। যাই হোক, রাজকুমারীর থেকে দূরে সরিয়ে দিয়েছি। হা হা হা। এরপর ঈগল সেখান থেকে চলে যায়। আর এদিকে সবাই নিজেদের জায়গায় মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। বাবা, এবার আমাদের কি হবে বাবা? আমরা এদের কিভাবে আবার প্রাণবন্ত করব বলো না বাবা? আমি কিছুই বুঝতে পারছি না রে মা, তবে আদিবুড়ি হয়তো এর কোনো সমাধান দিতে পারবে। চল আমরা বরং এখন আদিবুড়ির কাছে যাই।
এরপর রাজা আর রাজকুমারী মিলে আদ্দি বুড়ির কাছে যেতে থাকে। এদিকে টোনা গাছটা পেয়ে মহা খুশি হয়। আমার উঠানে তো কোনো গাছ নেই, চল চামেলি এই গাছটা নিয়ে আমি আমার উঠোনে লাগিয়ে দেই, তাহলে আমার উঠানে লেবু চাষ হয়ে যাবে। টোনা গাছটা নিয়ে নিজের বাড়িতে ফিরে আসে আর উঠোনে লাগিয়ে দেয়। টোনা লেবু গাছটা লাগিয়ে পুরো অবাক হয়ে যায়। আর গাছটা হঠাৎ করেই অনেক বড় হয়ে যায় আর তাতে প্রচুর লেবু ধরে। চামেলি রে, এ আমি কি দেখছি? টোনা অবাক হয়ে গাছের দিকে তাকিয়ে থাকে। এদিকে রাজা আর রাজকুমারী আদ্দি বুড়িকে সব ঘটনা খুলে বলে। মহারাজ, এই বিপদ থেকে বাঁচতে হলে রাজকুমারীকে একটা ত্যাগ স্বীকার করতে হবে। মহারাজ, আমি সব ত্যাগ স্বীকার করতে রাজি, আপনি বলুন আমাকে কি করতে হবে। জঙ্গলে এক অতি সাধারণ পাখি আছে, তার নাম টোনা। যে দেখতে খুবই সাধারণ, কিন্তু তার ভেতরে আছে এক দৈব শক্তি। আর আপনাদের প্রথম যে অস্ত্র মায়ালেবু গাছ, সেটাও আছে ওই টোনার কাছে। তার কারণে ওই টোনাকে বিয়ে করতে হবে আপনার রাজকুমারী। আর আপনাদের বিয়ের পর দুজনের শক্তি এক হয়ে এক মহাশক্তিতে রূপান্তরিত হবে। আর সেই শক্তির মধ্য দিয়ে রাক্ষসকে দমন করতে পারবেন। ঠিক আছে বুড়িমা, আমি তাই করব। এরপর রাজা আর রাজকুমারী টোনার কাছে যায় আর সব ঘটনা খুলে বলে বিয়ের প্রস্তাব দেয়। টোনাও রাজি হয়ে যায় আর দুজনের বিয়ে সম্পূর্ণ হয়। রাজকুমারীকে বলেছিলাম আমার হতে, কিন্তু হলি না। আর আমার শক্তি অর্জন করা হলো না। আমার যখন শক্তি অর্জন করা হলো না, তখন তো তোকে আর বাঁচিয়ে রেখে কোনো লাভ নেই। টোনা, টোনা আক্রমণ করো। তিনজনে মিলে বেশ কিছুক্ষণ ধরে লড়াই করে যায় আর লড়াই করতে করতে ইগলের ডানা ভেঙে যায় আর ইগলের শক্তিও কমে গিয়ে সে মাটিতে লুটিয়ে পড়ে। এটা তোরা একদম ঠিক করলি না। তোরা এত সহজে আমাকে বিনাশ করতে পারবি না। আমি আবার ফিরে আসবো। এই বলে ইগল অদৃশ্য হয়ে যায় আর এদিকে সব মূর্তি পাখিগুলো আবার প্রাণবন্ত হয়ে ওঠে আর রাজকুমারী টোনাকে নিয়ে প্রাসাদে ফিরে যায় আর সবাই মিলে সুখে দিন কাটাতে থাকে। যজ্ঞ, ওই দেখো টুনি খাবার নিয়ে আসছে। চলো ওই ছোট্ট টুনিকে বোকা বানিয়ে খাবারগুলো ছিনিয়ে নেই। হ্যাঁ হ্যাঁ কণিকা, চলো চলো। কি ব্যাপার দাদা দিদি, তোমরা হঠাৎ আমার সামনে? কিছু কি বলবে? টুনি, তোর পিছনে দেখ, কত বড় ঈগল তোর দিকে ছুটে আসছে। ওরে বাবা রে, পালা টুনি পালা। যজ্ঞর কথা শুনে টুনি পিছন ঘুরে দাঁড়ায় আর যজ্ঞ কণিকা ওর খাবার নিয়ে পালিয়ে যায়। সবটা দেখে টুনি বলতে থাকে, আমার খাবার! এই দাঁড়াও দাঁড়াও বলছি, মিথ্যেবাদীর দল, আমার খাবার দিয়ে যাও। আমি অনেক কষ্ট করে খাবার সংগ্রহ করেছি, দিয়ে যাও বলছি। শয়তান কালো কাকের দল! কি, ওরা তো আমার কোনো কথাই শুনলো না। এখন আবারও আমাকে খাবার খুঁজতে যেতে হবে। এরপর টুনি মন খারাপ করে আবারও খাবার খোঁজার জন্য উড়তে থাকে। এদিকে যজ্ঞ কণিকা তাদের ঘরে খাবার খায় আর বলতে থাকে, আরে বাহ, ফলগুলো তো খেতে অনেক সুস্বাদু। ওই ছোট্ট টুনি অনেক বোকা, কোনো পরিশ্রম ছাড়াই ওকে বোকা বানিয়ে খাবারগুলো ছিনিয়ে নিলাম। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। একদিন যজ্ঞ কণিকা টুনির বাড়িতে যায় আর টুনিকে বলতে থাকে, টুনি, আজ তোকে অনেক সুন্দর লাগছে রে। আমার মনে হয় তোর মনের সৌন্দর্য ফুটে উঠেছে। আমি তোর মতো ভালো পাখি এই বনে আর দুটো দেখিনি।
চুপ করো বলছি। লজ্জা করছে না এসব বলতে? হ্যাঁ, আমি সেদিনের কথা এখনো ভুলিনি। আমি জানি আমার মিথ্যে প্রশংসা করে তোমরা আবারও খাবার নিতে এসেছো, কিন্তু তোমাদের প্রশংসা শুনে আমার মন গলেনি। চলে যাও বলছি এখান থেকে। আমরা তো খাবার চাইতে আসিনি, আমরা তো শুধু সত্যিটা বলেছি। তুই আমাদের না বুঝে অপমান করলি টুনি। আমি তোমাদের কোনো কথা শুনতে চাই না, চলে যাও আমার বাড়ি থেকে। তোমরা ছলনাকারী, বুঝেছো? টুনি অনেক অপমান করে যজ্ঞ আর কণিকাকে তাড়িয়ে দেয়। যজ্ঞ কণিকা নদীর পাড়ে চলে আসে। কত বড় সাহস, আমাদের অপমান করে! যজ্ঞ, একটা বুদ্ধি বের করো যাতে ওই টুনির অপমানের প্রতিশোধ নিতে পারি আমরা। ঠিক বলেছে কণিকা, আমাকে ভাবতে দাও। যজ্ঞ ভাবতে থাকে, আর এভাবেই আরো কিছুদিন কেটে যায়। একদিন যজ্ঞ আর কণিকা উড়তে থাকে আর বলতে থাকে, যজ্ঞ, অনেক তো উড়লাম, কিন্তু এখনো তো কোনো খাবারই পেলাম না। আমার যে অনেক ক্লান্ত লাগছে গো, আর উড়তে ইচ্ছে করছে না। কণিকা, বনের গভীরে চলে এসেছি, কষ্ট করে আরেকটু উড়ো, দেখবে ঠিকই খাবার পেয়ে যাব। এরপর যজ্ঞ আর কণিকা আবারও উড়তে থাকে, আর হঠাৎ ওরা ওদের সামনে 3টা ডালিম গাছ দেখতে পায়। কণিকা, ওই দেখো 3টি ডালিম গাছ, কত সুন্দর ডালিম ধরে আছে। চলো কণিকা, ডালিম খেয়ে আসি। এরপর যজ্ঞ আর কণিকা যেই না 3টি ডালিম গাছ থেকে ডালিম ছিঁড়তে ধরে, ঠিক তখনই ওখানে এক তান্ত্রিক আসে আর বলতে থাকে, পেয়েছি, আমি পাখি পেয়েছি যজ্ঞ করার জন্য। এবার আমি তোদের দিয়ে এই 3 ডালিম গাছের নিচে বসে যজ্ঞ করব। হা হা হা, আর শক্তি অর্জন করব। যজ্ঞ, আমরা ফেসে গিয়েছি, এই গাছ 3টা তান্ত্রিকের। এবার কি হবে গো? বুদ্ধি করো, তাড়াতাড়ি এখান থেকে ছাড়া পাওয়ার। তান্ত্রিক বাবা, আমাদের ছেড়ে দিন, দয়া করে আমাদের ছেড়ে দিন, আমরা ভুল করে এখানে এসেছি। তোদের ছেড়ে দিলে যজ্ঞ করব কি দিয়ে শুনি? আপনার পাখি দরকার, তাই তো? আমাদের ছেড়ে দিন, আমরা বন থেকে অন্য পাখিকে ধরে এনে আপনাকে দিব, আপনি ওই পাখিকে দিয়ে যজ্ঞ করবেন। দয়া করে আমাদের ছেড়ে দিন। তোদের কথা আমি মানলাম, কিন্তু তোরা যদি পাখি নিয়ে না ফিরে আসিস তখন কি হবে? হ্যাঁ, কথা দিলাম আমরা ফিরে আসবো। হা হা হা, বোকা পাখিরা, তোরা ফিরে না আসলেও আমি জাদু করে তোদের ধরে নিয়ে আসবো। আমার হাত থেকে পালানোর কোনো রাস্তা নেই। যা, তোরা অন্য পাখি ধরে আন। এরপর যজ্ঞ আর কণিকা এক মুহূর্ত দেরি না করে উড়তে থাকে। বড় মুখ করে তো বললাম পাখি ধরে নিয়ে আসবো, কিন্তু পাখি এবার আমরা পাবো কোথায়, আর ধরবই বা কি করে বলো তো কণিকা? আরে যজ্ঞ, তুমি কি টুনির কথা ভুলে গিয়েছো নাকি? এই আমাদের সুযোগ এসেছে ওর অপমানের প্রতিশোধ নেওয়ার। চলো, আমরা ওকে ধরে আনবো তান্ত্রিক বাবার কাছে। ঠিকই বলেছো, চলো তাড়াতাড়ি টুনির বাড়ি। এরপর যজ্ঞ আর কণিকা টুনির বাড়িতে চলে আসে। সেদিনের অপমানে তোদের মন ভরেনি, তাই না? তোরা আজকেও এসেছিস, আজ তো বনের সবাইকে বলে তোদের শাস্তি দিব। টুনি বোন, আমরা ভালো হয়েছি, আগের মতো দুষ্টুমি করি না। আমরা আজ তোর সাথে খাবার খুঁজতে যাব বলে এসেছি, তুই তোর সাথে আমাদের নিবি না বোন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই নিব, এটা তো ভালো কথা। চলো দাদা দিদি। টুনি বোন, এদিকে চল, আমি শুনেছি এদিকে নাকি অনেক খাবার পাওয়া যায়। এরপর যজ্ঞ ভুলভাল বুঝিয়ে টুনিকে তান্ত্রিকের কাছে নিয়ে যায়। দাদা, ওই দেখো 3টি ডালিম গাছ। তোমরা তো ঠিকই বলেছিলে, এদিকে তাড়াতাড়ি খাবার পাওয়া যায়। চলো তো চলো, তাড়াতাড়ি ডালিম পেড়ে খেতে শুরু করে দেই। তোরা এসে পড়েছিস? কোথায় আমার শিকার? তান্ত্রিক বাবা, এই সেই টুনি, আপনি এখন একে দিয়ে যজ্ঞ শুরু করুন। তোমরা আমাকে মিথ্যে বলে এখানে নিয়ে এসেছো? মিথ্যেবাদী শয়তান, তোদের আমি আর কখনো বিশ্বাস করব না। তান্ত্রিক বাবা, আমাকে ছেড়ে দিন, দয়া করে ছেড়ে দিন বাবা।
তান্ত্রিক বাবা, আমরা এবার আসি তবে। এরপর তান্ত্রিক জাদু করে রশি দিয়ে টুনিকে একটা ডালিম গাছের সাথে বাঁধে আর বলতে থাকে, তুই এখানে থাক, আমি যজ্ঞের জন্য সরঞ্জাম নিয়ে আসি। তুই চাইলে আমার থেকে পালাতে পারবি না রে। আর কিছুক্ষণ পর আমি অনেক শক্তিশালী হব। হা হা হা। কেউ বাঁচাও, কেউ কি আছো? এই তান্ত্রিকের হাত থেকে আমাকে বাঁচাও। কে কোথায় আছো? এরপর টুনির কান্না শুনে একটা ডালিম গাছ কথা বলে ওঠে। কেঁদো না ছোট্ট টুনি, তোমাকে বাঁচাতে কেউ এখানে আসবে না। ওই তান্ত্রিক অনেক দুষ্ট। আমরা 3 ডালিম গাছ, 3টি পাখি। ওই দুষ্ট তান্ত্রিক আমাদের ডালিম গাছে পরিণত করে রেখেছে। তোমার মতো আমরা অনেক চিৎকার করেছি, কিন্তু কেউ সাহায্য করেনি। আমি সাহায্য করব তোমাদের। তোমরা তো অনেকদিন থেকে তান্ত্রিকের সাথে আছো। তোমরা নিশ্চয়ই জানো ওই তান্ত্রিককে ধ্বংস করার উপায়। দয়া করে আমাকে বলো। আমরা জানি, আর সেটা হলো তান্ত্রিক যদি একসাথে আমাদের 3 জনের 3টি ডালিম খায় তাহলে ধ্বংস হয়ে যাবে। কিন্তু তুমি তান্ত্রিককে ডালিম খাওয়াবে কি করে? তোমরা সেটা আমার উপর ছেড়ে দাও। তান্ত্রিক বাবা, আপনি তো আমাকে যজ্ঞ করেই মেরে ফেলবেন। আসলে তান্ত্রিক বাবা, আমার না একটা শেষ ইচ্ছে ছিল। আপনি দয়া করে আমার শেষ ইচ্ছেটা পূরণ করুন। আমি আপনার পায়ে পড়ি। তোর আবার শেষ ইচ্ছা? হা হা হা। বল বল শুনি। আমার শেষ ইচ্ছে হলো আপনাকে এই 3 ডালিম গাছে 3টে ডালিম খেতে দেখা। ও, এত সহজ শেষ ইচ্ছে তোর? দাঁড়া, আমি এক্ষুনি খাচ্ছি। এরপর তান্ত্রিক 3 গাছ থেকে 3টা ডালিম পেড়ে খায়। আর সাথে সাথেই তার শরীরে আগুন ধরে আর তান্ত্রিক ধ্বংস হয়ে যায়। তান্ত্রিকের ধ্বংসের সাথে সাথে 3টা ডালিম গাছ অদৃশ্য হয়ে 3টি পাখিতে পরিণত হয়। তোমাকে অনেক ধন্যবাদ। আর যদি তুমি এই বুদ্ধিটা না করতে তাহলে আমরা সারা জীবন ডালিম গাছ হয়ে থেকে যেতাম। তোমাদেরও অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। এরপর ওরা যে যার মতো করে সেখান থেকে চলে যায়। এক বনে টুনি তার মেয়ে টিংটিংকে নিয়ে বাস করত। টুনির স্বামী টোনা অনেকদিন আগেই মারা গিয়েছে। টুনি বনের মধ্যে কাঠ কেটে বাজারে বিক্রি করে যে কটা টাকা পেত তা দিয়েই টুনি তার সংসার চালাতো। মা, ও মা, আমাকে তুমি স্কুলে ভর্তি করিয়ে দিবে না মা? আমার বন্ধুরা সবাই স্কুলে ভর্তি হয়েছে, আমিও পড়াশোনা করতে চাই। কবে তুমি আমাকে স্কুলে ভর্তি করিয়ে দিবে মা? বলো মা। মা রে, এবার আমার কাছে কোনো টাকা নেই রে মা। জমিদার বাবু আমাদের কাছে অনেক টাকা খাজনা পায়। এগুলো শোধ না করলে যে আমাদের কাছ থেকে এই বাড়িটা কেড়ে নিবে রে মা। পরের বছর ঠিক তোকে আমি স্কুলে ভর্তি করিয়ে দিব। ঠিক আছে মা, কিন্তু আজ আমি তোমার সাথে বনের মধ্যে কাঠ কাটতে যেতে চাই। সবাই স্কুলে চলে যায়, আমার খেলার সাথে কেউ নেই। বাড়িতে একা একা থাকতে ভালোই লাগে না মা। যাই না মা একটু। ঠিক আছে মা, চল আমার সাথে। তোকে বাড়িতে রেখে যেতে আমারও ভালো লাগে না। চারদিকে তো কত বিপদ, তোকে নিয়ে যে আমার অনেক ভয় হয় রে মা। এ কথা বলে টুনি তার মেয়েকে নিয়ে কাঠ কাটতে বনের মধ্যে চলে যায়। টুনি কাঠ কাটতে থাকে আর টিংটিং কাঠের টুকরোগুলো এক জায়গায় জড়ো করতে থাকে। কিছুক্ষণ পর টুনি টিংটিংকে বলে, মা টিংটিং, আজ অনেক রোদ উঠেছে, তোকে আর কাঠ জড়ো করতে হবে না। তুই ওই জাম গাছটার নিচে গিয়ে বস আর একটু আরাম কর। আমার সবগুলো কাঠ কাটা শেষ হলে আমরা দুজনে বাড়ি ফিরে যাব। টুনির কথা শুনে টিংটিং জাম গাছের নিচে গিয়ে বসে পড়ে আর গাছের নিচে মাটি খুঁড়ে খেলতে থাকে। মাটি খুঁড়তে খুঁড়তে হঠাৎ একটি সোনার মোহর বেরিয়ে আসে। তা দেখে টিংটিং সোনার মোহরটি নিয়ে টুনিকে দেখায়। আর যেখানে টিংটিং সোনার মোহরটি পেয়েছে সেখানে টুনিও গিয়ে খুঁড়তে থাকে আর সেখান থেকে অনেকগুলো সোনার মোহর পায় টুনি। তা দেখে তারা অনেক খুশি হয়।
তারপর তারা সোনার মোহরগুলো নিয়ে বাড়ি ফিরে যায় আর তাদের সুদিন ফিরে আসে। টুনি সেই সোনার মোহর বিক্রি করে একটি বড় বাড়ি বানায়। তারপর তাদের অনেক ভালোভাবেই দিন কাটতে থাকে। একদিন মা, তুমি এখনো কেন কাট কাটতে চাও? এখন তো আমাদের অনেক টাকা পয়সা আছে। তোমার তো আর কাট কাটার কোনো দরকারই নেই, তাহলে কেন যাও? না রে মা, এমনটা ভাবতে নেই। আমাদের অনেক টাকা পয়সা আছে তো কি হয়েছে? তাই বলে কি আমরা কাজ করব না? কাজ না করলে তো অলস হয়ে পড়ব। এতে আমাদের মনে অহংকার জন্ম নিবে। তাই আমার কাজ করা উচিত। তুই বাড়িতে সাবধানে থাকিস মা, আমি কাট কাটতে গেলাম। এ কথা বলে টুনি বনের মধ্যে কাঠ কাটতে যায়। এদিকে সে সময় টুনির ভাই রাজু টোনা আর রাজু টোনার বউ মুন্নি টুনির বাড়িতে বেড়াতে আসে। তারপর তারা টুনির এত বড় বাড়ি দেখে অনেক অবাক হয়। মুন্নি রাজু টোনাকে বলে, হায় হায়, দেখেছো কি কাণ্ড? তোমার বোন টুনি কত বড় বাড়ি বানিয়েছে। অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে মনে হয় টুনি। এবার কিন্তু আমি তোমার বোনের কাছ থেকে 10 ভরি সোনার একটা হার চাইবো গো। কত টাকা হয়েছে নিশ্চয় তোমার বোনের। সে আমাকে একটুও নিষেধ করবে না বোধহয়, তাই না? আহা মুন্নি, চুপ করো তো, আমাকে ভাবতে দাও। টুনির এত টাকা পয়সা কবে হলো? আমার তো এই রহস্যটা জানতেই হবে। আমিও অনেক টাকার মালিক হতে চাই। চলো তো চলো, বাড়ির ভিতরে চলো। টুনির কাছ থেকে আমাকে জানতেই হবে। আমার টাকা চাই, টাকা চাই আমার। এই বলে রাজু টোনা আর মুন্নি টুনির বাড়ির ভিতরে ঢোকে। আর টুনিকে দেখতে না পেয়ে রাজু টোনা টিংটিংকে জিজ্ঞেস করে, কি রে টিংটিং, তোরা তো এখন অনেক বড় লোক হয়ে গেছিস। তোর মাকে যে দেখতে পারছি না, বাড়িতে নেই নাকি? কোথায় গেছে তোর মা? মামা, মা তো বনের মধ্যে কাঠ কাটতে গেছে। তুমি বসো, কিছুক্ষণ পরেই মা চলে আসবে। এখন টিংটিং এর কথা শুনে রাজু টোনা টুনির খোঁজে বনের মধ্যে চলে যায়। আর বনের মধ্যে গিয়ে রাজু টোনা টুনিকে দেখতে পায়। তারপর রাজু টোনা টুনির কাছে তার এত টাকা পয়সা হওয়ার গোপন রহস্যটা জানতে চায়। কিন্তু টুনি কিছুতেই তাকে সোনার মোহর কোথায় পেয়েছে তা বলে না। আর কিছু জানতে না পেরে রাজু টোনা ভীষণ রেগে যায় আর টুনিকে বলে, আমি তো তোর নিজের ভাই, তবুও তুই আমাকে টাকার কথা বলছিস না? ঠিক আছে, এবার তুই আমার আসল চেহারা দেখবি। আমার হাতেই তোর মৃত্যু আছে। এ কথা বলে টুনি কিছু বুঝে ওঠার আগেই রাজু টোনা টুনির গলা চেপে ধরে আর তাকে মেরে ফেলে। আর বনের মধ্যে একটা জাম গাছের নিচে টুনিকে পুঁতে রাখে। তারপর রাজু টোনা বাড়ি ফিরে গিয়ে টিংটিংকেও হত্যা করে এবং টুনির সব সম্পত্তি নিজের নামে করে নেয়। এদিকে টুনির এভাবে মৃত্যুতে টুনির আত্মা কিছুতেই শান্তি পায় না এবং টুনির আত্মা ডাইনি রূপ ধারণ করে। তারপর প্রতিশোধ, প্রতিশোধ, আমার খুনের প্রতিশোধ নিতে চাই। কাউকে আমি ছাড়বো না, আমি কাউকেই ছাড়বো না। সবাইকেই আমি মেরে ফেলবো। হ্যাঁ, আমি সবাইকেই মেরে ফেলবো। একদিন যজ্ঞ কাক এক ঔষধি গাছে সংগ্রহের উদ্দেশ্যে জাম গাছের কাছে যায়। যজ্ঞ কাক জাম গাছে যাওয়ার সাথে সাথে জাম গাছের ভিতর থেকে টুনির আত্মা বেরিয়ে আসে। হাও মাও খাও, পাখির গন্ধ পাও। আজ তোকে কে বাঁচাবে আমার হাত থেকে? আমি তোর রক্ত খাবো। হ্যাঁ, আমি তোর রক্ত খাবো। এই বনের কোনো পাখিকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আমি আমি তোমার কি ক্ষতি করেছি? তুমি আমাকে মারতে চাও কেন? মেরো না আমাকে, ছেড়ে দাও। ও মা গো, ভূত, কে কোথায় আছো? বাঁচাও আমাকে। যজ্ঞ কাক বাঁচার জন্য অনেক চিৎকার করতে থাকে, কিন্তু কেউই তাকে বাঁচাতে আসে না। এদিকে টুনির আত্মা যজ্ঞ কাককে মেরে ফেলে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। টুনির আত্মার অত্যাচার দিন দিন বাড়তেই থাকে। বনের পাখিরা ভয়ে আর কেউই ওই জাম গাছের কাছে যায় না। তা দেখে টুনির আত্মা বলে, অনেক দিন হয়ে গেল, কোনো পাখি এদিকে আসেনি।
কি মনে করেছে জাম গাছের নিচে কেউ না আসলে আমি তাদেরকে মারতে পারবো না? আজকেই আমি পাখি শিকার করতে সবার বাড়িতে যাব আর সবাইকে মেরে ফেলবো। এই কথা বলে টুনির আত্মা জাম গাছ থেকে উড়ে পাখিদের এলাকায় চলে আসে। আর বনের পাখিরা টুনিকে দেখে ভীষণ ভয় পেয়ে যায়। তারা দিক বিদিকে ছুটতে থাকে আর টুনি যাকে ধরতে পায় তাকে খেয়ে ফেলে। এরপর টুনি আবারও জাম গাছে ফিরে যায়। তারপর দিন বনের পাখিরা মিলে এই সমস্যার সমাধানের জন্য একটা মিটিং ডাকে। শোনো গ্রামবাসী, আমাদের এখন বড় বিপদ, সবাইকে মিলে তা প্রতিরোধ করতে হবে। আমার এক তান্ত্রিক বন্ধু আছে, তাকে নিয়ে আমরা সবাই জাম গাছে যাব আর ডাইনিকে বলবো সে কেন আমাদের ক্ষতি করছে, আমরা তার কি করেছি। ঈগলের কথা শুনে সবাই রাজি হয় আর ঈগলের কথা মতো সবাই সাহস করে তান্ত্রিককে জাম গাছের কাছে নিয়ে যায়। সবাইকে নিয়ে তান্ত্রিক জাম গাছের কাছে গিয়ে ধ্যানে বসে আর টুনির আত্মাকে জাম গাছ থেকে বের করে আনে। এরপর তান্ত্রিক টুনির আত্মাকে বলে, বল খারাপ ডাইনি, তুই কেন সবাইকে এভাবে অত্যাচার করছিস? কি ক্ষতি করেছে ওরা তোর? এদের ক্ষতি করা বন্ধ কর, তা না হলে আমি তোকে কাচের বোতলে ভরে সমুদ্রে ছেড়ে দিব। এই বলে দিলাম, এবার বল তুই সবটা, তোর সাথে কি হয়েছে? ক্ষতি? ক্ষতি? কি ক্ষতি করেছে জানতে চাস? কাউকে ছাড়বো না আমি সবাইকে মেরে ফেলবো। আমার মৃত্যুর প্রতিশোধ নিব আমি। শোন তবে আমার ঘটনা, আমার সাথে কি খারাপ ঘটেছিল। এই কথা বলে টুনির আত্মা সব ঘটনা সবাইকে খুলে বলে। বুঝতে পেরেছি, তোর সাথে অনেক বড় অন্যায় হয়েছে, কিন্তু একজনের দোষের জন্য তুই সবার ক্ষতি করতে পারিস না। তুই যদি সবার ক্ষতি করা বন্ধ করিস তবে আমি কথা দিচ্ছি, আমি আসল দোষীকে তোর কাছে ধরে আনবো। তবে তাই হোক, তুই যদি তোর কথা রাখিস তবে আমি কথা দিচ্ছি আমি আমার মৃত্যুর প্রতিশোধ নিয়ে এখান থেকে চলে যাব। টুনির আত্মার কথা শুনে তান্ত্রিক আর বনের পাখিরা রাজু টোনাকে ধরে আনে আর জাম গাছের সাথে বেঁধে রেখে চলে যায়। রাজু টোনাকে একা পেয়ে টুনির আত্মা বেরিয়ে আসে আর বলে, আজ আমার মৃত্যুর প্রতিশোধের দিন, আজ তোকে আমি ছাড়বো না। আমার ছোট্ট মেয়েটাকে তুই মেরে ফেলেছিস, আমাকে অন্যায়ভাবে মেরেছিস। কি দোষ করেছিলাম আমি? হ্যাঁ, ভাই হয়ে তুই আমাকে মারতে পারলি, তবে আজকে তুই মর আমার হাতে। ক্ষমা করে দে বোন, আমাকে তুই মারিস না, আমার ভুল হয়ে গেছে, আমি অনেক বড় ভুল করেছি। মারিস না আমাকে বোন, মারিস না। রাজু টোনাকে আর কোনো কথা বলার সুযোগ দেয় না টুনি। এরপর টুনির আত্মা রাজু টোনাকে মেরে ফেলে আর নিজের মৃত্যুর প্রতিশোধ নিয়ে সারা জীবনের জন্য টুনির আত্মা সেই জাম গাছ থেকে চলে যায়। আর বনের পাখিরা নির্ভয়ে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। বন্ধুরা, আজ তোমাদের শোনাতে যাচ্ছি বৃন্দাবন জঙ্গলের এক গরিব মা আর মেয়ের কাহিনী। তো চলো বন্ধুরা, এবার মূল গল্পে যাওয়া যাক। মা, আমার আজ এক্সট্রা ক্লাস আছে মা, আসতে অনেক দেরি হবে। তুমি আমার জন্য লুচি আর পায়েস রান্না করে দাও না মা, আমি টিফিনে নিয়ে যাব। মারে, আজ তো ঘরে চাল ডাল দুধ চিনি কিছুই নেই রে মা, আমি তোকে কি করে লুচি আর পায়েস বানিয়ে দিব? তুই বরং এই শাক আর ভাতটুকু নিয়ে যা মা, আমি অন্য একদিন তোকে লুচি আর পায়েস করে খাওয়াবো। আচ্ছা ঠিক আছে মা, আজ এই শাক আর ভাতটুকুই আমার বক্সে ভরে দাও। এরপর টুনি টুনটুনের টিফিন বক্সে শাক আর ভাত তুলে দেয়। এই দেখে টুনটুন কিছুটা মন খারাপ করে টিফিন বক্সটা স্কুলে নিয়ে যায়। এরপর ক্লাস শুরু হয়। এরপর 4টা ক্লাস শেষ হয়ে যায়, আবার টিফিন টাইমও চলে আসে। সব বাচ্চারা একসাথে টিফিন খেতে আসে। এই সবাই শোন, চল 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 তো দেখি আমাদের টুনটুন রানী আজ টিফিনে কি নিয়ে এসেছে। নিশ্চয়ই মজাদার কিছু এনেছে।
এরপর রকি আর কুহু মিলে টুনটুনের টিফিন বক্সটা নিয়ে টিফিন বক্সটা ঢাকনা খুলে ফেলে আর তারা অনেক হাসতে থাকে। এই সবাই দেখ দেখ, কত সুন্দর শাক আর ভাত এনেছে, অনেক পুষ্টিকর খাবার। ছাড় তো, ওসব ফালতু খাবার খেয়ে আমার পেট নষ্ট করতে পারবো না। আমার মা তো আমাকে মজাদার চিকেন রেশমি কাবাব করে দিয়েছে, এখন আমি চোখ বন্ধ করে তৃপ্তি করে খাবো। কুহু, তুই খেতে চাইলে আয়, আর ছেড়ে দে তো এসব টিফিন বক্সকে, যত সব ভিখারির টিফিন বক্স। এই বলে রকি আর কুহু হাসতে হাসতে তাদের জায়গায় চলে যায়। আর টুনটুন তাদের এসব ব্যবহারে ভীষণ কষ্ট পেয়ে অনেক কাঁদতে থাকে আর নিজের টিফিন বক্সে রাখা খাবারগুলো খেতে থাকে। এরপর স্কুল শেষ হয়, সব বাচ্চারা বাসায় ফিরে যায়। এদিকে টুনটুন একটা নদীর ধারে বসে ভাবতে থাকে, আমি গরিব বলে কি আমি পাখি নই? আমার কি কোনো কষ্ট হয় না? আমার কি একটু মন খারাপ হয় না? কেন ওরা আমার সাথে অমন করে? বাবা, ও বাবা, তুমি আমাকে ছেড়ে কেন চলে গেছো বাবা? তুমি থাকলে তো আর আমাকে এত কষ্ট সহ্য করতে হতো না বাবা। মা অন্যের বাড়িতে কাজ করে যা টাকা পায় তা দিয়ে 3 বেলা ঠিকঠাক খাবারই জোটে না আমাদের। সেখানে ভালো টিফিন আমি কোথায় পাবো বাবা? তুমি বলো বাবা, আমার বন্ধুরা কেন আমার সাথে অমন করে? কি করব আমি? এসব বলতে থাকে আর টুনটুন ভীষণ কান্না করতে থাকে। এভাবেই সন্ধ্যা হয়ে যায়। টুনি পুরো জঙ্গলে টুনটুনকে খুঁজতে থাকে। হঠাৎই তার চোখ পড়ে হালকা আবছা আবছা অন্ধকারের মাঝে কেউ একটা বসে আছে। তখন টুনি দেখতে পায় যে ওটা টুনটুন। মা টুনটুন, তুই এখানে এভাবে কেন বসে আছিস মা? আর তুই কাঁদছিস কেন? তুই জানিস আমি তোকে কত খুঁজেছি। মা, আমি কি আর এমনি এমনি কাঁদছি মা? জানো আজ স্কুলে কি হয়েছে? দাঁড়াও, আমি তোমাকে সবটা বলছি মা। এরপর টুনটুন কাঁদতে কাঁদতে টুনিকে সব কথা খুলে বলে। সব শুনে টুনিও টুনটুনকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর বলতে থাকে, মারে, আমারই সব ব্যর্থতা। আমি তোকে ভালো খাবার দিতে পারি না, যার জন্য আজ তোকে এত অপমান সহ্য করতে হচ্ছে। মা, তুমি এভাবে বলছো কেন? আবার তোমার উপর কোনো মন খারাপ নেই মা, সবটা আমার ভাগ্য। চলো মা, এখন এসব না ভেবে আমরা বাসায় ফিরে যাই। এরপর মা আর মেয়ে মিলে বাড়ি ফিরে যায়। টুনটুন ঘুমিয়ে পড়ে, কিন্তু টুনির চোখে কোনো ঘুম নেই। নির্ঘুমে টুনি রাত্রি যাপন করে। এরপর সকাল হয়। প্রত্যেক দিনের মতো আবারও টুনটুন স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়। আর টুনি টিফিন বক্স হাতে নিয়ে ভীষণ কাঁদতে থাকে। মাত্র 2টো কলা আর একটা বিস্কুট দিতে পারলাম রে মা, এর বেশি যে আর কিছু দিতে পারলাম না। তুই আমাকে মাফ করে দিস মা। মা গো, তুমি এভাবে কেঁদো না মা। এই দেখো না, দেখো আমি কত সুন্দর হাসছি। তোমার চোখের জল মুছে ফেলো মা, আর একটা হাসো তো। এতে যে আমার কোনো কষ্টই থাকবে না মা, হাসো হাসো। মেয়ের এমন কথায় টুনি নিজেকে শান্ত করে। এরপর টুনটুন স্কুলে চলে যায়। বরাবরের মতো ক্লাস শেষ হয়, টিফিন টাইমও চলে আসে। আর প্রতিদিনের মতো কুহু আর রকিও আসে। এই দেখ তো রকি, এই ভিখারি আজ কি এনেছে টিফিনে? কুহুর কথায় রকি টুনটুনের টিফিন বক্সটা নিয়ে ঢাকনাটা খোলে আর অনেক হাসতে থাকে আর বলতে থাকে, দেখ কুহু দেখ, আমাদের পুষ্টিবিদ কি পুষ্টিকর খাবারগুলোই না এনেছে। নে নে, একটু খেয়ে নে। হ্যাঁ রে, খাবোই তো, খাবো তো বটে। আর ব্যাগটা দেখ, কত দিনের যে পুরনো একটা ব্যাগ। ছি, কি বাজে দেখতে রে বাবা। এই বলে কুহু ব্যাগটা নিয়ে উল্টো করে ব্যাগের ভেতরে থাকা বই খাতাগুলো টুনটুনের মাথার উপরে ঢেলে দেয় আর টিফিন বক্সের খাবারগুলো মাটিতে ছুঁড়ে ফেলে দেয়।
ভিখারিদের মাটি থেকে খাবার তুলে খেতে হয়, বুঝতে পেরেছিস? নে, এখন মাটি থেকে খাবারগুলো তুলে খা। টুনটুন এই অপমান সহ্য করতে না পেরে স্কুল থেকে বেরিয়ে আসে আর চিৎকার করে কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে জঙ্গলের গভীরে চলে যায় টুনটুন। হঠাৎই টুনটুন একটা কান্নার আওয়াজ শুনতে পায়, আর সেই আওয়াজকে অনুসরণ করে টুনটুন সামনে এগিয়ে যেতে থাকে। হঠাৎই তার চোখ পড়ে একটা জালের মধ্যে, আর সে দেখে সেই জালের মধ্যে একটা বৃদ্ধা পাখিকে আটকে রাখা হয়েছে। এ দেখে টুনটুন, এ কি? এ আমি কি দেখছি? তাড়াতাড়ি করে এই জাল থেকে বৃদ্ধা পাখিটাকে বের করতে হবে আমাকে। এ কথা বলে টুনটুন তাড়াতাড়ি করে জাল থেকে বৃদ্ধা পাখিকে ছাড়িয়ে নেয়। তোমাকে অনেক ধন্যবাদ আমার প্রাণ বাঁচানোর জন্য, কিন্তু তুমি এই গহীন জঙ্গলে কি করছো? এরপর টুনটুন বৃদ্ধাকে সব ঘটনা খুলে বলে। সব শুনে বৃদ্ধা বলে, আমার প্রাণ বাঁচানোর জন্য আমি তোমাকে ছোট্ট একটা উপহার দিচ্ছি। এই নাও একটা টিফিন বক্স। এই বক্সে তুমি যা চাইবে এই বক্স তোমাকে তাই দিবে, আর এই বক্সটাই তোমাকে তোমার সব দারিদ্রতা ঘুচিয়ে দিবে। এই বলে বৃদ্ধা পাখি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। আর টুনটুন টিফিন বক্সটা নিয়ে বাড়ি ফিরে আসে, আর তার মা টুনিকে সব কথা খুলে বলে। সব শুনে টুনি বলে, একটা টিফিন বক্স কি করে সবকিছু সমাধান হতে পারে? দেখি তো একটু চেষ্টা করে। টিফিন বক্স, আমার মেয়ের জন্য কিছু ভালো খাবার দাও তো। টুনির কথা মতো টিফিন বক্স ভর্তি ভালো ভালো খাবার চলে আসে। এই দেখে টুনি আর টুনটুন তো মহা খুশি হয়। মা, দেখেছো দেখেছো কতগুলো ভালো ভালো খাবার, তাই না মা? মা, এখন কুহু আর রকি আমার সাথে আর খারাপ আচরণ করতে পারবে না। আমি নতুন ব্যাগ আর প্রত্যেকদিন মজার মজার খাবার নিয়ে যাব, আর ওদের দেখিয়ে দেখিয়ে খাবো, একটুও দিব না মা। ঠিক আছে রে মা। এরপর টুনি সেই টিফিন বক্সটা থেকে কিছু টাকা পয়সা চেয়ে নেয়, আর সেই টাকা পয়সা দিয়ে টুনি তাদের ঘর মেরামত করে। টুনিও এখন অন্যের বাড়িতে কাজ করা বন্ধ করে দেয়, আর টুনটুন অনেক সুস্বাদু খাবার আর নতুন ব্যাগ নিয়ে আজ স্কুলে যায়। এই রকি, এত সুন্দর খাবারের সুঘ্রাণ কোথা থেকে আসছে রে? মনে তো হচ্ছে ওই ভিখারিটার ব্যাগ থেকে আসছে। দেখ দেখ কি সুন্দর একটা ব্যাগ এনেছে। এত উন্নতি ওর কি করে হলো রে? আচ্ছা দাঁড়া, টিফিন পর্যন্ত অপেক্ষা কর, তারপর দেখছি ব্যাপারটা আসলে কি। এরপর টিফিন টাইম শুরু হয়। বরাবরের মতো কুহু আর রকি আসে টুনটুনকে অপমান করার জন্য, কিন্তু আজ তারা নিজেরাই অপমানিত হয়ে যায়। টুনটুনের টিফিন বক্সটা খুলে ওরা পিৎজা দেখে। কি রে ভিখারি টুনটুন, তুই এত দামি খাবার কোথায় পেলি রে? আর এত সুন্দর একটা ব্যাগ, কি রে টুনটুন বল। এই কথা বলে যেই না কুহু টুনটুনের ব্যাগে হাত দিয়েছে, অমনি কুহুর হাত পুড়ে যায়। এ দেখে টুনটুনও ভীষণ অবাক হয়, কিভাবে সম্ভব এটা। তখন টুনটুন বুঝতে পারে, আরে এটা হয়তো তাহলে এই জাদুর বক্সের চমক। খুব ভালো হয়েছে, ওরা আমাকে অনেক অপমান করেছে। টুনটুন আমাকে বাঁচা, টুনটুন আমাকে বাঁচা, আমার হাতটা জ্বলে যাচ্ছে। কেন? হ্যাঁ, কেন এখন বাঁচাতে বলছিস? তুই তোর মনকে আগে ভালো কর, তাহলেই তোর হাত ভালো হয়ে যাবে। বুঝতে পেরেছিস? আমি তোকে বাঁচাবো না। এরপর কুহু আর রকি তাদের ভুল বুঝতে পারে আর টুনটুনের কাছে ক্ষমা চায়। টুনটুনও ওদের ক্ষমা করে দেয়, আর ভুল বোঝার কারণে কুহুর হাত তো ভালো হয়ে যায়। তখন থেকে টুনটুনদের সব দুঃখ কষ্ট একেবারে ঘুচে যায়। এরপর থেকে তারা দুই মামি সুখে শান্তিতে বসবাস করতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে
তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।